হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে আলোর পার্ট 3। যারা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, আমি তাদেরকে বলবো আগে পার্ট 1 পার্ট 2 দেখো, নইলে কিন্তু পার্ট 3 ভালোভাবে বুঝতে পারবে না। পার্ট 1 পার্ট 2 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 1 পার্ট 2 দেখতে পারো। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা রৈখিক বিবর্ধন পর্যন্ত পড়েছিলাম। দেখো, আগের ভিডিও পর্যন্ত যদি ভালো করে দেখা হয়ে থাকে তবেই কিন্তু পার্ট 3 দেখবে। বারবার ধরে বলছি, রিভিশন বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু ভিডিও দেখো, আমি অতটাও খারাপ পড়াই না যে তোমরা বুঝতে পারবে না, বুঝতে সবকিছু পেরে যাবে, কিন্তু পরীক্ষায় কতটা নামাতে পারবে, কতটা জিনিস তোমরা লং টার্মে মনে রাখতে পারবে, সেটা ডিপেন্ড করছে তুমি জিনিসটাকে কতবার রিভাইজ করছো। তাই জন্য বলছি রিভিশনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তুমি সারা বছর কতটা পড়েছো সেটা বেশি ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার আগের দিনে তুমি কতটা মাথায় ধরে রাখতে পেরেছো এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আগের ভিডিওতে আমরা রৈখিক বিবর্ধন পর্যন্ত পড়েছিলাম, সেটাকে আমি আরেকবার রিভাইজ করিয়ে দিই, তাহলে ওয়ার্ম আপ হয়ে যাবে। তারপরে আজকের পড়ানোতে আমরা প্রসিড করব। আমরা রৈখিক বিবর্ধন এম ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করব। রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা ভাজিত বস্তুর উচ্চতা। এইচ আই মানে কি ছিল? প্রতিবিম্বের উচ্চতা বা হাইট অফ ইমেজ। এইচ ও মানে কি ছিল? বস্তুর উচ্চতা বা হাইট অফ অবজেক্ট। আই, আচ্ছা, আই মানেই আমি এইচ আই বলছিলাম, ও মানেই আমি এইচ ও বলছিলাম। কোন কোন বইয়ে প্রতিবিম্বের উচ্চতাকে আই দিয়ে প্রকাশ করা আছে, কোন কোন বইয়ে এইচ আই দিয়ে প্রকাশ করা আছে, কোন কোন বইয়ে অবজেক্ট হাইট বা বস্তুর উচ্চতাকে ও দিয়ে প্রকাশ করা আছে, কোন কোন বইয়ে এইচ ও দিয়ে প্রকাশ করা আছে। ইংরেজি টার্মটা মনে রাখলে, মানে ইংরেজি টার্মটা মনে রাখাটা এই কারণেই দরকার, কারণ ইংরেজি টার্মের নাম অনুসারেই তোমার আই বা ও দেওয়া আছে। প্রতিবিম্ব মানে ইমেজ, তাই জন্য আই। বস্তু মানে অবজেক্ট, তাই জন্য ও। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এইচ আই বাই এইচ ও, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা ভাজিত বস্তুর উচ্চতা। যেগুলোকে মনে রাখতে হবে সেগুলোকে বক্সের আকারে আমি লিখে দিয়েছিলাম। আগের ভিডিও যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমার মনে হয় তোমরা মুখস্থ করেছো বা রিভিশন করে এসেছো। আমি তাও রিভাইজ করিয়ে দিচ্ছি। এখন এম এর আরেকটা ফর্মুলা হয়, এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ হয়। ভি মানে কি ছিল? প্রতিবিম্বের দূরত্ব। কোথা থেকে? না উত্তল দর্পণ বা অবতল দর্পণের মেরু থেকে। আমরা গোলীয় দর্পণে যখন, মানে আমাদের আলোচনা যখন গোলীয় দর্পণের উপরে হবে, তখন বস্তুর উচ্চতা বলো, বস্তু দূরত্ব বলো বা প্রতিবিম্বের দূরত্ব বলো, সমস্ত দূরত্ব কিন্তু আমরা গোলীয় দর্পণের মেরু থেকে ক্যালকুলেট করি। ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স ফ্রম পোল অফ দ্য মিরর। ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। কোথা থেকে বস্তুর দূরত্ব? না দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব। ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম পোল অফ দ্য মিরর। আবার বলছি, ইংরেজি টার্মগুলো কিন্তু মনে রাখলে লং টার্মে তোমাদের ভালো হবে। আমি যেহেতু ইংরেজি টার্মের সঙ্গে অভ্যস্ত বেশি, তাই জন্য ইংরেজিতে আমি বেশি ফ্লুয়েন্ট, কিন্তু বাংলাতে একটু অসুবিধা হয়, সেটা একটু তোমরা ম্যানেজ করে নেবে। তো ভি মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা দর্পণের মেরু থেকে। ইউ মানে হচ্ছে বস্তুর উচ্চতা, ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর মেরু থেকে। ভি মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স, ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব দর্পণের মেরু থেকে। যাই হোক, তাহলে এম ইজ ইকুয়াল টু, তোমাকে যেটা মনে রাখতে হবে, এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও। ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও। তোমাকে অঙ্কে যেমন দেওয়া থাকবে তোমাকে সেই ফর্মুলা লাগাতে হবে। চিন্তা নেই, লাস্টে অঙ্ক করাবো, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবারে এম এর মান কি হলে, এম এর মান 1 এর থেকে বড় হলে কি হয়, এম এর মান 1 এর থেকে ছোট হলে কি হয়, এম এর মান 1 এর সঙ্গে সমান হলে কি হয়, এগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। দেখো, এম এর মান যদি 1 অপেক্ষা বড় হয়, তাহলে এইচ আইটা এইচ ও এর থেকে বড় হবে, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা থেকে কিন্তু বেশি হবে, অর্থাৎ প্রতিবিম্বের আকারটা বড় হবে। তাই জন্য এটাকে বিবর্ধিত প্রতিবিম্ব বলা হয়। আর আমরা ইংরেজিতে ম্যাগনিফাইড ইমেজ বলবো বা বিগ ইমেজ বলবো। কি বললাম? এম এর মান যদি 1 অপেক্ষা বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রতিবিম্বটা বিবর্ধিত প্রতিবিম্ব হবে, আর সেটাকে ইংরেজিতে আমরা ম্যাগনিফাইড ইমেজ বলবো বা বিগ ইমেজ বলবো। ঠিক আছে, ম্যাগনিফাইড ইমেজটা লিখে দিই, দাঁড়াও। এটাকে আমরা ম্যাগনিফাইড ইমেজ বলি। ম্যাগনিফাইড ইমেজ, কি বললাম? ম্যাগনিফাইড ইমেজ। যদি এম এর মান 1 অপেক্ষা যদি এম এর মান যদি 1 এর সমান যদি হয়, এম ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এইচ আই ইজ ইকুয়াল টু এইচ হবে, অর্থাৎ বস্তুর উচ্চতা প্রতিবিম্বের উচ্চতার সঙ্গে সমান হবে। সেই ক্ষেত্রে আমার
বস্তু, আচ্ছা সেই ক্ষেত্রে আমার সেম সাইজের ইমেজ তৈরি হবে বা সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। যদি এম এর মান 1 অপেক্ষা কম হয় তাহলে এইচ আই অবশ্যই এইচ ও অপেক্ষা ছোট হবে। যদি এম এর মান 1 অপেক্ষা কম হয় তাহলে এইচ আই এর মান এইচ ও অপেক্ষা ছোট হবে, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা থেকে ছোট হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটাকে আমরা স্মলার ইমেজও বলি বা ডিমিনিশড ইমেজও বলি, ঠিক আছে, স্মল ইমেজও বলি বা ডিমিনিশড ইমেজও বলি। এটাকে আমরা ডিমিনিশড বলে থাকি। আমরা এটাকে ডিমিনিশড ইমেজও বলে থাকি, ঠিক আছে। চলো এবারে এম এর সাইনটা খেয়াল রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, এম এর এই ফর্মুলাটা এলো কোথা থেকে? ডায়াগ্রাম যে আগের ভিডিওতে বোঝানো হয়েছিল। এবারে এম এর সাইনটা মনে রাখতে হবে। এম এর সাইন যদি পজিটিভ হয় তাহলে এইচ আই আর এইচ ও কিন্তু সেম নেচারের সাইনকে ক্যারি করছে। এম যদি পজিটিভ হয় তাহলে এইচ আই আর এইচ ও এর সাইনটা সেম হচ্ছে। এইচ আই যদি পজিটিভ হয় এইচ ও পজিটিভ হচ্ছে, এইচ আই যদি নেগেটিভ হয় তাহলে এইচ ও নেগেটিভ হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথাও সেদিকে হবে। খেয়াল রাখবে প্রধান অক্ষের ওপরের ডাইরেকশনটাকে আমরা পজিটিভ ডাইরেকশন ধরি আর প্রধান অক্ষের নিচের ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ ডাইরেকশন ধরি। তাহলে এম যদি পজিটিভ হয় তাহলে এইচ আই আর এইচ ও সেম সাইনের হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে এম যদি পজিটিভ হয় তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। এম যদি পজিটিভ হয় তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। এটাকেই আমরা ইংরেজিতে ইরেক্ট ইমেজ বলি। এটাকেই আমরা ইংরেজিতে ইরেক্ট ইমেজ বলি। আবার লক্ষ্য রাখবে এম যদি নেগেটিভ হয়, এম যদি নেগেটিভ হয় তাহলে এইচ আই আর এইচ ও অপোজিট সাইন ক্যারি করছে। অর্থাৎ এইচ আই যদি নেগেটিভ হয় এইচ ও কিন্তু পজিটিভ হবে, আবার এইচ আই যদি পজিটিভ হয় এইচ ও কিন্তু নেগেটিভ হবে। অপোজিট সাইন রিপ্রেজেন্ট করছে মানে অপোজিট সাইন ক্যারি করছে মানে অবজেক্টের মাথা যেদিকে থাকবে ইমেজের মাথা কিন্তু তার অপোজিট দিকে থাকবে। সাপোজ করো অবজেক্টের মাথা উপরের দিকে আছে তাহলে ইমেজের মাথা সেই ক্ষেত্রে নিচের দিকে থাকবে। তাহলে মাথাগুলো যেহেতু অপোজিট দিকে আছে তাহলে এখানে কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব হবে না, এম নেগেটিভ হলে কিন্তু অবশীর্ষ প্রতিবিম্ব হবে। খেয়াল থাকে যেন। আর অবশীর্ষ প্রতিবিম্বকে অবশীর্ষ প্রতিবিম্বকে ইংরেজিতে ইনভার্টেড ইমেজ বলি। সমশীর্ষ মানে ইরেক্ট খেয়াল রাখবে, অবশীর্ষ মানে ইনভার্টেড খেয়াল রাখবে। এই হচ্ছে রিভিশন। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি তোমাকে রাখতে হয় তাহলেও এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে আমরা অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে অবতল দর্পণের সামনে বস্তু রাখবো। বস্তুর অবস্থান আমি যদি ডিফারেন্ট পজিশনে যদি বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বের পজিশন কি হবে, প্রতিবিম্বের আকার কি হবে, প্রতিবিম্বটা সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে, প্রতিবিম্বটা ম্যাগনিফাইড হবে না স্মল হবে না সেম সাইজের হবে, এগুলো আমাকে করে করে বুঝতে হবে, ঠিক আছে। তো আমার মোট 6টা ছবি হবে। 6টা ছবিকে আমি আলাদা আলাদা করে একে দেখাবো। প্রথমে বস্তু দূরত্বকে অসীমে রাখবো, অর্থাৎ অবতল দর্পণে, আচ্ছা অসীম দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্ব অবতল দর্পণ কিভাবে তৈরি করছে সেটাকেই আমাকে রশ্মি চিত্র দিয়ে বোঝাতে হবে। তো কিছু নিয়ম আছে, আমাকে কম্পাস দিয়ে কাজগুলো করতে হয়। কাজগুলো কিন্তু কম্পাস দিয়ে করতে হবে, হ্যাঁ। স্মার্ট বোর্ডে স্মার্ট কম্পাস, বুঝেছো? আগে সিম্পল একটা এরকম লাইন ড্র করবে। দিয়ে পরে একটা পয়েন্ট নেবে, দিয়ে কম্পাসের কাঁটাটা এইদিকে বসাবে।
আমি সাপোজ করো এমন একটা অবতল দর্পণ চাইছি যার বক্রতা ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হবে, তো তুমি 6 সেন্টিমিটার লাইন ড্র করবে। ছয় লেখাটা উঠছে? আমি 6 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি 6 ইঞ্চি উঠছে, তো তুমি এরকম করে 6 সেন্টিমিটার কম্পাসে বসাবে, দিয়ে পরে বাস। একটা কথা বলো, আমি এমন একটা অবতল দর্পণ নিয়েছি যার বক্রতা ব্যাসার্ধটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যটা কত হবে? 6/2 ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার হবে। তো আমি এই পুরোটা 6 সেন্টিমিটার নিয়েছি, এই পুরোটা আমি 6 সেন্টিমিটার নিয়েছি, আর এইটাকে আমি 3 সেন্টিমিটার নিয়েছি। কি বললাম বুঝতে পারলে? এই আর ইজ ইকুয়াল টু আমি 6 সেন্টিমিটার নিয়েছি, আর এই এফ ইজ ইকুয়াল টু আমি r/2 অর্থাৎ 3 সেন্টিমিটার নিয়েছি। কি বললাম বুঝতে পারলে? তো আপাতত এটা আমি মুছে দিচ্ছি, লাগবে না কাজে এটা এখন আমার। এটা হচ্ছে ফোকাস এফ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, দাঁড়াও, যেহেতু সেম দর্পণটাকে আমি কাজে লাগাবো, চলো সব দর্পণগুলো কপি করে নিয়েছি, এবারে ঝ্যাটঝ্যাট আঁকা হবে। দেখো, প্রথম ক্ষেত্রে আমার বস্তুটা কিন্তু এখন অসীমে আছে, প্রথম ক্ষেত্রে বস্তু অসীমে আছে। তোমরা বলো যখন বস্তু অসীমে থাকবে তখন অসীম দূরত্ব থেকে যখন বস্তু আমার অসীমে থাকবে, তার মানে বস্তু থেকে রশ্মিগুলো অসীম দূরত্ব থেকে আসবে। আর আমরা জানি যখন রশ্মিগুলো অসীম দূরত্ব থেকে আসে তখন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ হয়।
তার মানে যখন বস্তু অসীম দূরত্বে থাকবে তখন অসীম দূরত্বে থাকা বস্তু থেকে যে রশ্মিগুলো আসবে সেগুলো অবশ্যই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে আমি তিনটে নিয়ম ফলো করে জেনারেলি তিনটে রশ্মির উপরে পুরো রেড মানে পুরো এই রশ্মি চিত্রগুলো আঁকবো। সেই তিনটে ছবি কি কি? তিনটে রশ্মি দিয়ে আমি কাজ করব। তোমাদেরকে আগের ভিডিওতে করানো হয়েছিল। একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেলে সেটা রিফ্লেকশনের পর অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে যায়। এটা হচ্ছে একটা ছবি। একটা ছবি হচ্ছে যদি কোনো রশ্মি ফোকাস দিয়ে যদি যায় তাহলে অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যায়। আরেকটা ছবি হচ্ছে যদি কোনো একটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে যে পাত বরাবর যায় সেই পাত বরাবরই কিন্তু ব্যাক করে। আর এই আমি চেষ্টা করব এই তিনটে রশ্মি দিয়েই মোটামুটি সব ছবিকে ড্র করার। যদি ফার্দার আর কোনো রশ্মির সাহায্য নিতে হয় তাহলে আমি এই রশ্মিটার সাহায্য নেব। ঠিক আছে? আমি কোনো রশ্মিকে একদম মেরুতে আপতিত করাবো, মানে একদম আপতন বিন্দুটা মেরুতে হবে, আর তখন প্রধান অক্ষটাই আমার অভিলম্বের মতো কাজ করবে। তাহলে আমার প্রতিফলন কোণ বলো বা আপতন কোণ বলো সেটা বের করতে আমার সহজ হবে। ঠিক আছে? তো আমি মোটামুটি চেষ্টা করব তিনটে রশ্মির মধ্যে থাকার, আর যদি সাহায্য লাগে তাহলে আমি চতুর্থ রশ্মির সাহায্য নিতে পারি। ঠিক আছে? চলো এবারে প্রথম ক্ষেত্রে আমাকে বস্তু আঁকতে হবে যখন বস্তুটা অসীমে থাকবে। আর আমি কি বললাম? অসীম দূরত্বে থাকা কোনো বস্তু থেকে আগত রশ্মিগুলো অবশ্যই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হবে। ঠিক আছে? তো দেখো, যে রশ্মিটা ফোকাস দিয়ে যাবে সেই রশ্মিটা অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে হয়ে যাবে। আর যে রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেই রশ্মিটা প্রতিফলনের পর যেদিকে এসেছিল সেদিকেই ব্যাক করে যাবে। এবার তুমি লক্ষ্য করে দেখো দুটো রশ্মি কোথায় ম্যাচ করছে, দুটো রশ্মি কোথায় মিলিত হচ্ছে? অবশ্যই দেখো দুটো রশ্মি কিন্তু আমার এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমার যে প্রতিবিম্বটা হবে সেটা অবশ্যই এইখানে অবস্থিত হবে। কি বললাম বুঝতে পারলে? দেখা যাচ্ছে না ভালো করে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে যখন আমার বস্তু অসীমে থাকবে তখন অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর ওই বস্তুর প্রতিবিম্ব আমার ফোকাসে তৈরি হবে। আমি কি বললাম? ওই তিনটে রশ্মির সাহায্য নিয়ে আমি সমস্ত রে ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব। দেখো, তাহলে এইখানে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে? আমার বস্তু কোথায় ছিল? অসীমে ছিল। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি ছিল? ইনফিনিটি ছিল। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব আমার ফোকাসে তৈরি হয়েছে। প্রতিবিম্ব আমার কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়েছে। তাহলে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু কত হবে? ভি বাই ইউ। তাহলে ভি মানে কত? এফ। ইউ মানে কত? ইনফিনিটি। এখন বলো এফ বাই ইনফিনিটি, নিচের মানটা কিন্তু অসীম, তাহলে এম এর মানটা কত হচ্ছে? এম এর মানটা হচ্ছে 0 হচ্ছে। তাহলে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এইচ আই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে,
আচ্ছা, m ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, v ইজ ইকুয়াল টু f হচ্ছে, u ইজ ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে। তার মানে এই চারটে জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। যখন u ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে, যখন u ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে, তখন প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হবে, তখন বিবর্ধনের মান 0 হবে, তখন হাইট অফ অবজেক্ট হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে m এর মান 0, এটাই প্রকাশ করছে যে প্রতিবিম্বটা, প্রতিবিম্ব বিন্দু আকৃতির, প্রতিবিম্ব হচ্ছে বিন্দু আকৃতির হয়। তাহলে এইখান থেকে আমি যে কনক্লুশন পেলাম সেটা আমি এখানে লিখব। তাহলে বস্তুর অবস্থান, বস্তু যখন অসীমে থাকবে, যখন u ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে, তখন প্রতিবিম্বের অবস্থান কি হবে? প্রতিবিম্বের অবস্থান v ইজ ইকুয়াল টু ফোকাস, v ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থ হবে, অর্থাৎ প্রতিবিম্বটা আমার ফোকাসে তৈরি হচ্ছে। প্রতিবিম্বের আকার কি হবে? প্রতিবিম্বের আকার হচ্ছে আমার বিন্দু আকৃতির বা পয়েন্ট ইমেজ তৈরি হবে, পয়েন্ট ইমেজ তৈরি হবে। ঠিক আছে, কারণ এখানে ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আর কি লিখবো? হ্যাঁ, এবারে তুমি লক্ষ্য করে দেখো, চকচকে দিক অর্থাৎ প্রতিফলক তলের দিকটা হয় আমার রিয়েল সাইড, প্রতিফলক দিলে প্রতিফলকের মানে প্রতিফলক তলের দিকটা হয় আমার রিয়েল সাইড, আর এটা হয়ে যায় আমার ভার্চুয়াল সাইড। এটা হয়ে গেল ভার্চুয়াল সাইড, এটা হয়ে গেল রিয়েল সাইড। তার মানে প্রতিবিম্বটা রিয়েল ইমেজ হচ্ছে, প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হচ্ছে। তাহলে এইখানে আমার রিয়েল ইমেজ হচ্ছে। ইমেজ কথাটা না লিখলেও চলতো, লিখে দিয়েছে, বাদ দাও, বোঝা গেছে। দেখো, প্রতিবিম্বের অবস্থান মানে বেসিক্যালি আমি ভি এর মানটা লিখবো, বস্তুর অবস্থান মানে বেসিক্যালি আমি ইউ এর মানটা লিখবো, প্রতিবিম্বের আকার মানে আমি এম এর মানটা দেখব। ঠিক আছে, এম মানে প্রতিবিম্বের আকার মানে আমি এম এর মান দেখব। প্রতিবিম্বের বৈশিষ্ট্য সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে সেটা দেখতে গেলে আমাকে এম এর সাইন দেখতে হবে। আচ্ছা, ইমেজটা কথাটা কেটে দিয়ে দাঁড়াও। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিবিম্বের মাথা কিন্তু, প্রতিবিম্বের মাথা কিন্তু আমার নিচের দিকে আছে। প্রতিবিম্বটা কি ছিল? উপরের দিকে, বস্তুটা আমার উপরের দিকে ছিল, কারণ রে গুলো তো উপর থেকে আসছিল, প্রধান অক্ষের উপর থেকে আসছিল। তার মানে কি, বস্তুটা আমার, বস্তুর মাথাটা আমার উপরের দিকে ছিল। কি বলছি বুঝতে পারছো? রে গুলো তো প্রধান অক্ষের উপর থেকে আসছিল, তার মানে বস্তুর মাথাটা প্রধান অক্ষের উপরের দিকে ছিল, তার মানে এইচ ও এর মানটা পজিটিভ ছিল। তুমি লক্ষ্য করে দেখো, ইমেজের মাথাটা কিন্তু নিচের দিকে হয়েছে, তার মানে হাইট অফ ইমেজের মানটা 0 ঠিক নয়, একদম 0-র খুব কাছাকাছি, মানে পয়েন্ট ইমেজ। ঠিক আছে, মাথাটা আমার নিচের দিকে হয়েছে, তাহলে এইচ ও এর মান পজিটিভ, এইচ আই এর মান নেগেটিভ, বা বস্তুর মাথাটা উপরের দিকে ছিল, প্রতিবিম্বের মাথাটা আমার নিচের দিকে ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এখানে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে বা ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি ইনভার্টেড কথাটা লিখবো, ইনভার্টেড। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? চলো এবারে, বস্তু দূরত্ব অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী।
বস্তুটা হচ্ছে অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী। একদম বড় সড়ো প্রতিবিম্বই আঁকি চলো। এই যে বস্তুটা আছে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, বা এটাকে বলতে পারো বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত। বস্তুটা এখানে বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত, ঠিক আছে। তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসবে, প্রতিফলনের পর সেটা অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে আসবে, যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসছিল সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে পাস করবে। যে রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী ছিল সেই রশ্মিটা প্রতিফলনের পর যেদিকে এসেছিল সেদিকেই ব্যাক করে যাবে। এটাই তো আমরা আগের আলোচনায় পড়েছিলাম, আগের ভিডিওতে পড়েছিলাম। এবারে তুমি লক্ষ্য করে দেখো, বস্তুর মাথা থেকে আসা রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হয়েছে। বস্তুর মাথা থেকে আসা রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হয়েছে। বস্তুর মাথা থেকে এই দুটো রশ্মি বেরিয়েছে, অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেগুলো এখান থেকে মিলিত হয়েছে। তাহলে অবশ্যই প্রতিবিম্ব এখানে তৈরি হবে। যেহেতু রশ্মি দুটো বস্তুর মাথা থেকে এসেছিল, তাহলে প্রতিবিম্বের মাথাটাও কিন্তু এই পয়েন্টেই হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম প্রতিবিম্বের মাথাটা আমার অবশ্যই নিচের দিকে হবে। কি বললাম বোঝা গেছে? তুমি লক্ষ্য করে দেখো এবারে, এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ইউ। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ভি। তুমি বলো ইউ বড় না ভি বড়? অবশ্যই দেখো ইউ বড়, ভি ছোট। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়াল টু কি হয়, ভি বাই ইউ হয়। আর যেহেতু এখানে ভিটা হচ্ছে ছোট, ইউটা হচ্ছে বড়, ভিটা হচ্ছে ছোট, ইউটা হচ্ছে বড়, তাহলে এখানে ম্যাগনিফিকেশন এম এক অপেক্ষা ছোট হবে। আর ম্যাগনিফিকেশন এম যদি এক অপেক্ষা ছোট হয়, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে হাইট অফ ইমেজ অবশ্যই হাইট অফ অবজেক্ট অপেক্ষা ছোট হবে। তাহলে এইটা খেয়াল রাখতে হবে প্রথমে, এম ইজ ইকুয়াল টু এম একের থেকে ছোট হয়, এটা খেয়াল রাখবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এর সাইনটা এইচ ও এর সাইনটা হচ্ছে পজিটিভ, এইচ আই এর সাইনটা হচ্ছে আমার নেগেটিভ। তার মানে এইচ ও অর্থাৎ হাইট অফ অবজেক্ট পজিটিভ সাইন ক্যারি করছে, এইচ আই অর্থাৎ হাইট অফ ইমেজ নেগেটিভ সাইন ক্যারি করছে। তাহলে অবশ্যই এম হচ্ছে আমার এখানে নেগেটিভ। এম যদি নেগেটিভ হয় তাহলে আমার ইমেজটা হচ্ছে ইনভার্টেড ইমেজ। তাহলে এটাও আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি কি জিনিস খেয়াল রাখলাম? আচ্ছা, আর একটা কথা, প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? যখন তুমি লক্ষ্য করে দেখো এইখানে বস্তু আছে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, তাহলে ইউ এখানে আমার ইউ এইখানে আমার ইউ হয়ে গেছে 2f আর ইনফিনিটির মাঝে। প্রতিবিম্ব ভি হয়ে গেছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, ভি হয়ে গেছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। ঠিক আছে, এটাও খেয়াল রাখবে।
আমি বলতে চাইছি যখন বস্তুটা অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে, অর্থাৎ ইউ এর মানটা বক্রতা কেন্দ্র আর ইউ এর মানটা বক্রতা ব্যাসার্ধ আর অসীমের মধ্যে যখন আছে, যখন বস্তুটা অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে আছে, কে বড়? অসীম বড়। কে ছোট? বক্রতা কেন্দ্র ছোট। তাহলে ইউ এর মানটা যখন বক্রতা ব্যাসার্ধ আর অসীমের মাঝখানে বা বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে, তখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ ভি এর যে পজিশনটা হবে সেটা এফ আর 2f এর মাঝে হবে। তাহলে এই কটা জিনিস আমি এখানে পুট করব। তাহলে ইউ যখন টু এফ থেকে ইনফিনিটির মাঝে তখন ভিটা হচ্ছে ফোকাস থেকে এফ আর 2f এর মাঝে। এবারে এখানে এম এর মানটা কি হচ্ছে? 1 থেকে ছোট হচ্ছে। তাহলে এইখানে কি ইমেজ তৈরি হচ্ছে? ডিমিনিশড ইমেজ তৈরি হচ্ছে। ডিমিনিশড ইমেজ মানে ক্ষুদ্র আকৃতির প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবারে লক্ষ্য করে দেখো, যেহেতু এমটা হয়ে গেছে আমার নেগেটিভ, তাহলে এইখানে আমার ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। তাহলে এম এর মান 1 অপেক্ষা ছোট প্রকাশ করছে আমার ডিমিনিশড ইমেজ তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হয়েছে। এম এর মান নেগেটিভ প্রকাশ করছে আমার ইমেজটা ইনভার্টেড হয়েছে। বোঝা গেছে? এবারে তাহলে এইটা দিয়ে আমি পুরো এই ছবিটাকে সাম আপ করতে পারলাম। খুব সহজ জিনিস, দুবার প্র্যাকটিস করলেই তুমি ইজিলি পেরে যাবে। চলো নেক্সট। এবারে আছে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ইউ ইজ ইকুয়াল টু 2f এ। তার মানে বস্তুর অবস্থান এখন বক্রতা কেন্দ্রে রয়েছে, অর্থাৎ বস্তু দূরত্ব হচ্ছে 2f এর সঙ্গে সমান। চলো এখানে আছে বস্তু, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো। এই ছবিটা অ্যাকচুয়ালি সব থেকে কঠিন, কঠিন ইন দ্য সেন্স মিলতে চায় না আর কি। একটু যদি মিস্টেক করে দাও মিলবে না কিন্তু ছবিটা। আমি স্মার্ট বোর্ডে করেছি, আগে থেকেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, নাও মিলতে পারে। দেখা যাক এবারে। প্রধান অক্ষের সমান্তরালে এলো মানে এবারে ফোকাস দিয়ে পাস করবে। একটা রশ্মি ফোকাস দিয়ে এলো, তার মানে সেটা প্রতিফলনের পর অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। মিলেছে? মিলেনি। আমি বললাম না মেলা খুব চাপ এটা। একটু 19-20 হয়ে গেছে।
মিলছে না, যাই হোক একটু সাবধানে করবে হ্যাঁ ছবিটা। হয়তো মাপ নিতে কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। এখন দেখো এইখানে u ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2f, অর্থাৎ বস্তু এখন কোথায় আছে, বক্রতা কেন্দ্রে আছে। প্রতিবিম্ব আমার বক্রতা কেন্দ্রে তৈরি হয়েছে, তাহলে v ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে 2f হয়ে গেছে। এখন ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু কত আসছে, v বাই u ইজ ইকুয়াল টু 2f বাই 2f ইজ ইকুয়াল টু 1। m ইজ ইকুয়াল টু 1 কি প্রকাশ করছে না, হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট হবে, এটা প্রকাশ করছে। এবারে হাইট অফ অবজেক্ট পজিটিভ সাইনের, হাইট অফ ইমেজ নেগেটিভ সাইনের, তাহলে এম এর সাইনটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, এটাও আমাকে নোট করতে হবে। ভি ইজ ইকুয়াল টু 2f হচ্ছে, এটাও নোট করতে হবে। তার মানে বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকে তখন প্রতিবিম্বটাও বক্রতা কেন্দ্রেই তৈরি হয়, এটা আবার এখানে পুট করব। তার মানে বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকে তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে থাকে। এখানে m ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ সেম সাইজের ইমেজ তৈরি হয়, ইমেজের সাইজটা সেম সাইজ হয়। আর m নেগেটিভ এটা কি প্রকাশ করছে না, ইনভার্টেড। ঠিক আছে, চলো এবারে কি আছে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। চলো একটা রশ্মি যাচ্ছে ফোকাস দিয়ে, প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এবারে দেখো বস্তুর মাথা থেকে আসা রশ্মি দুটো প্রতিফলনের পরে এখানে মিলিত হয়েছে, তার মানে প্রতিবিম্বের মাথাটা এখানে তৈরি হবে। তার মানে এই হচ্ছে ব্যাপার। তুমি দেখো এখানে হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু হয়ে গেছে পজিটিভ, হাইট অফ ইমেজ এইখানে হয়ে গেছে নেগেটিভ, তাহলে m ইজ ইকুয়াল টু হয়ে গেছে আমার এখানে নেগেটিভ। প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা, বোঝা গেছে। এবারে দেখো অবশ্যই m ইজ ইকুয়াল টু কি হয়, v বাই u। তুমি দেখো v এর মান এখানে বেশি, u এর মান এখানে কম, বা হাইট অফ ইমেজ বেশি, হাইট অফ অবজেক্ট কম, তাহলে এখানে m অবশ্যই গ্রেটার দেন 1 হবে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে। এবারে যখন বস্তু ছিল ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, তখন প্রতিবিম্ব হলো, তুমি দেখো প্রতিবিম্বটা কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে তৈরি হয়েছে,
তাহলে প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রের বাইরে অর্থাৎ 2f থেকে ইনফিনিটির মাঝে তৈরি হবে, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে m গ্রেটার দেন 1 হচ্ছে। তাহলে এবারে লক্ষ্য করে দেখো, যখন u এর মানটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে হবে তখন প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্র আর অসীমের বাইরে তৈরি হবে। এইখানে m এর মানটা 1 অপেক্ষা বড় হবে, তাহলে এখানে ম্যাগনিফাইড ইমেজ তৈরি হচ্ছে। এইখানেও m ইজ ইকুয়াল টু নেগেটিভ, তাহলে এখানে ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। কি বললাম বোঝা গেছে? এবারে কি আছে, বস্তুর অবস্থান ফোকাসে, তাহলে বস্তুকে রাখি ফোকাসে। একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসবে, প্রতিফলনের পর সেটা অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। একটা রশ্মি যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে সেটা প্রতিফলনের পর অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে। আবার যে রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা প্রতিফলনের পর যেদিকে এসেছিল সেদিকেই ব্যাক করবে। তার মানে দেখো এই রশ্মিগুলো কিন্তু সমান্তরাল, এই রশ্মিগুলো কিন্তু কোথাও যে মিলবে না, তার মানে এই রশ্মিগুলোর মিলন হবে অসীমে। তার মানে ভি কোথায়, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব আমার অসীমে তৈরি হবে। তাহলে ইউ যখন এফ হবে তখন প্রতিবিম্ব ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে তৈরি হবে। যখন বস্তু ফোকাসে থাকবে তখন প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। তার মানে এখানে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি বাই এফ ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। তার মানে এখানে এম একের থেকে অনেক বড় হবে, এটাই খেয়াল রাখতে হবে। তার মানে হাইলি ম্যাগনিফাইড ইমেজ, হাইলি ম্যাগনিফাইড ইমেজ তৈরি হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, বস্তুর মাথা উপরের দিকে আর প্রতিবিম্বের মাথা কিন্তু এখানে নিচের দিকে হবে, তাহলে এইচ ও এর সাইন এইচ ও এর সাইন পজিটিভ হবে, এইচ আই এর সাইন নেগেটিভ হবে, তাহলে এম এখানে নেগেটিভ হবে, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? এবার এটাকে লিখে দিই এখানে। তাহলে যখন বস্তু ফোকাসে থাকবে তখন প্রতিবিম্ব ভি অসীমে তৈরি হবে, তখন এম ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। হাইলি ম্যাগনিফাইড ইমেজ, হাইলি ম্যাগনিফাইড ইমেজ, এখানে এম ইজ ইকুয়াল টু নেগেটিভ, তার মানে এখানেও হচ্ছে আমার ইনভার্টেড। আচ্ছা এক কাজ করি, ইমেজ লেখার দরকার নেই, হাইলি ম্যাগনিফাইড, আর এখানে ইনভার্টেড লিখে দিই। ঠিক আছে, আর এম এর মানটা এখানে নেগেটিভ লিখে দিই।
তুমি লক্ষ্য করে দেখো এখানে সব ক্ষেত্রেই কিন্তু এম এর মান নেগেটিভ আছে, এম এর মান কিন্তু পজিটিভ এখনো কোথাও হয়নি। এবারে আসছি বস্তুর অবস্থান ফোকাস ও মেরুর মাঝখানে। মেরুটা কোথায় আছে? মেরুটা আমার এখানে আছে, পি মেরু। বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস আর মেরুর মাঝখানে। দাঁড়াও, একটা রশ্মি যেটা যে রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছিল সেটা বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে। কি বললাম বুঝতে পারলে? এবারে যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এলো সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে পাস করবে। এবারে দেখো, তুমি লক্ষ্য করে দেখো যত এই দিকে যাচ্ছি তত ফাঁক হতে থাকছে, তাই জন্য আমি এটাকে উপরের দিকে বাড়িয়ে নিচ্ছি। আর এটাকেও আমি এই দিকে বাড়িয়ে নিলাম। এবার দেখো রশ্মি তো এখানে মিলিত হবে না, কিন্তু আমি যদি চোখটা এখানে রাখি তাহলে আমার মনে হবে এই পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে। তার মানে আমার ইমেজটা এইখানে কোথাও তৈরি হবে। কি বললাম বুঝতে পারলে? ঠিক আছে। এইখানে লক্ষ্য করে দেখো হাইট অফ অবজেক্ট এখানে পজিটিভ হচ্ছে, হাইট অফ ইমেজ এখানে পজিটিভ হচ্ছে, তাহলে অবশ্যই m ইজ ইকুয়াল টু এখানে পজিটিভ হবে। প্রথম নোট করার মতো জিনিস হচ্ছে এটা। সেকেন্ড, তুমি লক্ষ্য করে দেখো ইমেজ এখানে বড় হয়েছে অবজেক্টের থেকে, তার মানে এইখানে m এর মান 1 অপেক্ষা বড় হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো এটা ছিল আমার রিয়েল সাইড, এটা ছিল আমার রিয়েল সাইড, এটা ছিল আমার ভার্চুয়াল সাইড। তার মানে এখানে ইমেজটা আমার রিয়েল ইমেজ, এখানে আমার ইমেজটা ভার্চুয়াল ইমেজ হয়েছে।
এবার এই সব ডেটাগুলো এখানে পুট করতে হবে। তার মানে বস্তু যখন মেরু আর ফোকাসের মাঝে আছে তখন ইমেজ বিহাইন্ড মিরর তৈরি হয়েছে। এখানে m গ্রেটার দেন 1, তার মানে এখানে ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়েছে। এবারে m এর মান এখানে পজিটিভ, তার মানে এখানে ইরেক্ট ইমেজ তৈরি হয়েছে বা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, কারণ এখানে m এর মান হয়ে গেছে পজিটিভ। এবারে এখানে ভার্চুয়াল তৈরি হয়েছে, এখানে ইমেজটা হয়ে গেছে ভার্চুয়াল। আচ্ছা দাঁড়াও লিখে দিই এখানে, শুধুমাত্র এই জায়গাতে আমার ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে। আমার হয়ে গেছে ভার্চুয়াল ইমেজ, আর এই পুরো জায়গাতে আমার হয়ে গেছে রিয়েল ইমেজ। লেখার জায়গাও নেই, শুধুমাত্র এটা ভার্চুয়াল, বাদ বাকি এইগুলো কিন্তু সব রিয়েল। আমি রিয়েল লিখতে ভুলে গেছি, এক কাজ করে দাঁড়াও, এটাও হয়ে গেছে রিয়েল, এটাও হয়ে গেছে রিয়েল, এটাও হয়ে গেছে রিয়েল, এটাও হয়ে গেছে রিয়েল, শুধু এইটা হয়েছে ভার্চুয়াল। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে অবতল দর্পণ ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে, ভার্চুয়াল ইমেজ তৈরি করে, ইরেক্ট ইমেজ তৈরি করে। কখন না, যখন অবজেক্ট পোল আর ফোকাসের মাঝে থাকে। এই জিনিসটা খেয়াল রাখবে। কি বললাম বুঝতে পারলে? তো এই ছকটা পুরো তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, কারণ এই ছকটা বিশাল কাজে আসে। আমার পক্ষে সব অঙ্ক এখানে করানো সম্ভব নয়, মানে মাধ্যমিক রিলেটেড সব অঙ্ক এখানে করাবো, কিন্তু বিশ্বাস করো একটু হাইয়ার লেভেলে যদি যাও এই ছক থেকে কিন্তু নিট যেই লেভেলের অঙ্কগুলো কিন্তু সলভ করা পসিবল। আমার পক্ষে এখন এই মুহূর্তে করানো পসিবল নয়, কিন্তু পরে যদি সম্ভব হয় আমি অবশ্যই করাবো, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয় এই জায়গাতে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। তাহলে ম্যাগনিফাইড ইমেজ কখন তৈরি হচ্ছে? যখন বস্তুটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আছে। ম্যাগনিফাইড ইমেজ কখন তৈরি হচ্ছে? যখন বস্তুটা পোল আর ফোকাসের মাঝে আছে। কিন্তু এইখানে হচ্ছে রিয়েল ইমেজ তৈরি হয়েছে, এইখানে হচ্ছে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, এইখানে হচ্ছে ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে, এইখানে হচ্ছে ইরেক্ট ইমেজ তৈরি হয়েছে। এইখানে আমার ইনভার্টেডের বাংলা কি বললাম? ইনভার্টেডের বাংলা বললাম অবশীর্ষ। এখানে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। বাস এই কটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট একটা মজাদার জিনিস দেখাচ্ছি, তুমি দেখো ইউ ইনফিনিটি থেকে এফ এর দিকে গেছে, আর ভি এফ থেকে ইনফিনিটির দিকে এসছে। এই মিলটা দেখতে পাচ্ছ? কি বললাম? ইউ ইনফিনিটি থেকে এফ এর দিকে গেছে, আর ইমেজ ইনফিনিটি থেকে এফ এর দিকে এসেছে। ইউ ইনফিনিটি থেকে এফ এর দিকে গেছে, অর্থাৎ বস্তুটা অসীম থেকে ফোকাসের দিকে গেছে, আর প্রতিবিম্বটা ফোকাস থেকে অসীমের দিকে এসছে।
মানে অপোজিট। আর দেখো এইখানটা কিন্তু দেখো সেম হয়েছে, এই জায়গাটা দেখো সেম হয়েছে, এই জায়গাটা সেম, যে মানে যেখানে বস্তু সেখানে প্রতিবিম্ব। মানে তুমি ভাবো এটা একটা ট্রেন, ট্রেনটা উপর থেকে নিচে এসছে আর এই ট্রেনটা নিচ থেকে উপরে এসছে, দিয়ে এইখানে দুটো ট্রেন কিন্তু মিলিত হয়েছে। এটা হচ্ছে মনে রাখার শর্ট ট্রিক, ঠিক আছে? নোট ডাউন করে নাও এটা একটু। চলো এবারে দেখো, এবারে আমরা উত্তল দর্পণ দ্বারা, তখন ধরে আমরা অবতল দর্পণের সামনে বস্তুকে রেখেছিলাম এবং বস্তুর বিভিন্ন বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি দেখলাম, প্রতিবিম্বের অবস্থান দেখলাম, প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ সেটা দেখলাম। এবারে আমরা উত্তল দর্পণের জন্য করব। চিন্তা করার কোনো কারণ নেই, উত্তল দর্পণে শুধুমাত্র একটা ছবি থাকে, ঠিক আছে? তো চলো ড্র করে নি। ড্র করা যাবে না, ছেড়ে দাও। দেখো প্রথমে বস্তুটাকে এখানে রাখবো, দেখো এটা হচ্ছে বস্তুর ফোকাস, এটা হচ্ছে দর্পণের ফোকাস, এটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। এবারে দেখো একটা রশ্মিকে আমি প্রধান অক্ষের সমান্তরালে পাঠাবো, দিয়ে দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর যে রশ্মিটা আমার বক্রতা কেন্দ্রগামী হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেলে ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হবে। যে রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী হবে সেটা আমার যেদিকে গেছিল সেদিকে ফেরত আসবে। তুমি লক্ষ্য করে দেখো রশ্মিগুলো এইখানে মিট করেছে, রশ্মিগুলো এখানে এই পয়েন্টে মিট করেছে, তাহলে প্রতিবিম্বের যে প্রকৃতিটা হবে না, প্রতিবিম্বের প্রকৃতিটা খুবই ছোট্ট হবে, এই ছোট্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ? লক্ষ্য দেখা যাচ্ছে বোর্ডে, ছোট প্রতিবিম্ব তৈরি হবে। এবারে আমার কথা হচ্ছে যদি বস্তুটাকে আমি এগিয়ে নিয়ে আসি, সাপোজ করো বস্তুটাকে আমি এগিয়ে নিয়ে এলাম, এগিয়ে বস্তুটাকে আমি সাপোজ করো এইখানে নিয়ে এলাম, তাহলে এইখান থেকে রশ্মি একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বেরিয়ে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। কিন্তু এখন এখন
যে রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী ছিল সে রশ্মিটা উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর যেদিকে এসেছিল সেদিকেই ব্যাক করবে, যেদিকে এসেছিল সেই দিকে ব্যাক করবে। তার মানে তুমি লক্ষ্য করে দেখো এখন প্রতিবিম্বটা কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে। দেখতে পাচ্ছ? এবারে লক্ষ্য করে দেখো আমি যদি বস্তুটাকে আরো এগিয়ে নিয়ে আসি, তাহলে এই রশ্মির তো কোনো পরিবর্তন হবে না, যা পরিবর্তন হওয়ার আমার এই রশ্মির হবে। যে রশ্মিটা এইদিকে এসেছিল সেটা প্রতিফলনের পর এইদিকেই চলে যাবে। তুমি লক্ষ্য করে দেখো এখন প্রতিবিম্বটা আরো একটু বড় হলো। তার মানে দেখো প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার থেকে কম হচ্ছে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে এখানে বিবর্ধন, এইখানে হাইট অফ ইমেজ অলওয়েজ ছোট হচ্ছে হাইট অফ অবজেক্টের থেকে। তাহলে এইখানে এম এর মান সবসময় এক অপেক্ষা ছোট হচ্ছে। এইখানে লক্ষ্য করে দেখো সবসময় দেখো সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, তার মানে এম ইজ ইকুয়াল টু অলওয়েজ পজিটিভ হচ্ছে। তাহলে এখানে যে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, এম লেস দেন 1 এটা খেয়াল রাখতে হবে, এম সবসময় পজিটিভ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তার মানে যদি আমার উত্তল দর্পণে প্রতিবিম্ব তৈরি করতে হয় তাহলে সবসময় আমার দেখো আবার, হ্যাঁ দেখো বলতে ভুলে গেছি, এটা হয়ে গেছে আমার রিয়েল সাইড, এটা হয়ে গেছে আমার ভার্চুয়াল সাইড। তুমি লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে ইমেজ কিন্তু এখানে ভার্চুয়াল হচ্ছে। তাহলে ইমেজ কি হবে? ইমেজ আমার প্রত্যেক ক্ষেত্রে ডিমিনিশড হচ্ছে বা বস্তুর আকারের থেকে ছোট হচ্ছে, ইরেক্ট হচ্ছে মানে সমশীর্ষ হচ্ছে, আবার ভার্চুয়াল হচ্ছে অর্থাৎ অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমাকে যে পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে যে উত্তল দর্পণ সবসময় বস্তুর থেকে ছোট আকৃতির সমশীর্ষ এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। কথাটা যেটা বললাম সেটা খাতায় নোট ডাউন করে নাও যে উত্তল দর্পণ সবসময় বস্তুর থেকে ছোট আকৃতির সমশীর্ষ এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। দেখো ইমেজ সবসময় ডিমিনিশড হচ্ছে মানে ছোট আকৃতির প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ইমেজ ইরেক্ট হচ্ছে মানে সবসময় সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ইমেজ ভার্চুয়াল হচ্ছে তার মানে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, দেখো বস্তু তো সবসময় প্রতিবিম্ব থেকে ছোট হচ্ছে, এটা বোঝা গেছে। যত বস্তু কাছে আসছে প্রতিবিম্বের আকার কিন্তু আগের থেকে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে তুমি এইখান থেকে একটা কথা লিখতে পারো যে বস্তুর যত দর্পণের কাছে নিয়ে আসব, বস্তুকে যত দর্পণের কাছে নিয়ে যাব প্রতিবিম্বের আকার তত বাড়তে থাকবে, কিন্তু প্রতি ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতা অপেক্ষা কম হবে। আবার বলছি, বস্তুকে যত আমি দর্পণের দিকে নিয়ে যাব প্রতিবিম্বের আকার তত দেখো বাড়তে থাকছে, কিন্তু প্রতি ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হচ্ছে। বস্তুকে যত আমি দর্পণের দিকে নিয়ে যাচ্ছি প্রতিবিম্বের আকার তত বাড়তে থাকছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকার অপেক্ষা ছোট
ছোট হচ্ছে। এবং এইখানে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে প্রতিবিম্ব সবসময় ছোট হবে, প্রতিবিম্ব সবসময় সমশীর্ষ হবে, প্রতিবিম্ব সবসময় অসৎ হবে। এই কটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে দেখো, অবতল দর্পণে আমরা এতগুলো ছবি পড়লাম, কিন্তু উত্তল দর্পণে একটাই ছবি পড়লাম। কেন? তুমি তো এখানে বস্তুর পজিশনকে মেনশন করতে পারছো না। আমি অবতল দর্পণে বস্তুর পজিশনকে মেনশন করেছিলাম ফোকাসে, ফোকাস মেরুর মাঝে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রের বাইরে, কিন্তু এইখানে তুমি সেটা মেনশন করতে পারবে না। কেন? কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বলো বা বক্রতা কেন্দ্র বলো, এটা কিন্তু ভার্চুয়াল সাইডে আছে। আমি বস্তুকে এখানে রাখতেই পারবো না। হ্যাঁ, অসৎ বস্তু হলে রাখতে পারবো, কিন্তু অত কমপ্লিকেটেড জিনিস ক্লাস 10-এ নেই। আশা রাখছি আমি যা পড়িয়েছি, তুমি যদি অসৎ বস্তুর প্রতিবিম্ব আঁকতেও চাও তুমি কিন্তু আঁকতে পারবে। সাহায্য লাগবে একটু, তুমি কিন্তু আঁকতে পারবে। যাই হোক, তো আমার এইটুকু পড়ানোর উদ্দেশ্য ছিল, আমি পড়িয়ে দিলাম। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবারে কিছু কোয়েশ্চেন। কি বলছে? বলছে গাড়ির ভিউ ফাইন্ডারে বা রিয়ার ভিউ মিররে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? যাদের যাদের বাইক আছে বা যাদের যাদের বাড়িতে বাইক আছে, তুমি দেখবে গাড়ির হ্যান্ডেলে যে মিরর লাগানো থাকে সেইখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, সমতল দর্পণ ব্যবহার করা হয় না। এবার তুমি বলবে স্যার আমি তো দেখেছি সমতল দর্পণ, কিন্তু বাবু সেটা সমতল দর্পণ নয়, সেটা কিন্তু উত্তল দর্পণই। ঠিক আছে? কেন সমতল দর্পণ ব্যবহার করা হয় না, তার কারণটা এখানে পরিষ্কার মেনশন করা আছে। এইমাত্র আমরা পড়লাম না, উত্তল দর্পণ সর্বদা কোনো বস্তুর অসৎ, সমশীর্ষ এবং খর্বাকৃতি মানে হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। অসৎ, সমশীর্ষ, খর্বাকৃতি মানে ছোট প্রতিবিম্ব। খর্ব মানে ছোট, হ্যাঁ, এটা মানে ডিমিনিস্ট, এটা মানে হচ্ছে ডিমিনিস্ট। তাহলে উত্তল দর্পণ সবসময় কোনো বস্তুর অসৎ, সমশীর্ষ এবং খর্বাকৃতি বা ডিমিনিস্ট ইমেজ তৈরি করে। তাই একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব, অর্থাৎ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেকটা প্রশস্ত হয়। তুমি যদি সেম সাইজের একটা সমতল দর্পণ নাও আর একটা সেম সাইজের যদি উত্তল দর্পণ নাও, যেহেতু উত্তল দর্পণ সবসময় বস্তুর থেকে ছোট আকৃতির অসৎ প্রতিবিম্ব তৈরি করে, তাই জন্য ওইটুকু মিররটাতে অনেক বেশি সংখ্যক ইমেজ তুমি দেখতে পাবে। কিন্তু সমতল দর্পণে কি হয়, তোমাদের প্রত্যেকের বাড়িতে সমতল দর্পণ রয়েছে, তুমি দেখবে যখন তুমি সমতল দর্পণের সামনে দাঁড়াও তখন তোমার ইমেজ সবসময় তোমার সাইজে সেম হয়। যদি তুমি সমতল দর্পণ রাখতে, তাহলে সমতল দর্পণে কি হচ্ছে, বস্তুর সেম সাইজের কিন্তু প্রতিবিম্ব তৈরি হতো। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে সবসময় ছোট হয়। তাই জন্য সেম সাইজের তুমি যদি সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণ যদি নাও, তাহলে অনেকগুলো ছোট ছোট প্রতিবিম্ব ওইটুকু উত্তল দর্পণে তৈরি হবে। ফলে তুমি অনেকগুলো ইমেজ তুমি একসঙ্গে দেখতে পাবে। মানে পেছনে কতগুলো গাড়ি আসছে, প্রত্যেকটা ইমেজ কিন্তু পরিষ্কার দেখতে পাবে। আর কি বলছে এখানে, যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেকটা প্রশস্ত হয়। দৃষ্টিক্ষেত্র কেন প্রশস্ত হয় এখনই বলছি। দেখো, তুমি একটা উত্তল দর্পণ ড্র করো, উত্তল দর্পণ ড্র করলে এবারে তুমি যদি রে নিয়ে আঁকো, যদি রে ড্র করো, এখানে যদি রশ্মিগুলো এরকম এসে পড়ে, আর এটা যদি আমার ফোকাস যদি হয়, সরি এটা যদি প্রধান অক্ষ যদি হয়, তাহলে প্রতিফলনের পর তুমি দেখতে পাবে রশ্মিগুলো এইদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে দৃষ্টিক্ষেত্রটা কি হলো, দেখো দৃষ্টিক্ষেত্রটা প্রশস্ত দৃষ্টিক্ষেত্র হলো, তুমি দেখতে পাচ্ছ।
তুমি এতটা রেঞ্জ তুমি কভার করতে পারছো। জায়গাটা এখানে অ্যাকচুয়ালি ছোট হয়ে গেল, এইখানে দেখানো সম্ভব। এইখানে দেখা গেল। ধরো রশ্মিগুলো এরকম এসে পড়লো, ঠিক আছে, এরকম সমান্তরাল রশ্মি এসে পড়লো, দিয়ে প্রতিফলনের পর রশ্মিগুলো কিছু এরকমটা যাবে। আমার মনে হবে রশ্মিগুলো এইখানের কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাহলে এই যে দৃষ্টিক্ষেত্র তুমি দেখছো, এটাকে দৃষ্টিক্ষেত্র বলছি। তুমি এতটা রেঞ্জ জুড়ে যতগুলো গাড়ি আছে তুমি প্রত্যেকের ইমেজ কিন্তু তোমার উত্তল দর্পণে দেখতে পাচ্ছ। তাই জন্য তোমাকে উত্তল দর্পণ ব্যবহার করতে, মানে গাড়ির রেয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয় সমতল দর্পণ অপেক্ষা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি আছে বলছে, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দেখো, উত্তল দর্পণের একটা বৈশিষ্ট্য আছে, অবতল দর্পণের একটা বৈশিষ্ট্য আছে, যখন তুমি অবতল দর্পণের ফোকাসে একটা বস্তুকে যখন রেখে দেবে না, এটা যদি ফোকাস হয়, ফোকাসে যখন তুমি কোনো লাইটকে রেখে দেবে, তখন ফোকাস থেকে যে লাইটগুলো বেরোবে, ফোকাস থেকে যে লাইটগুলো বেরোবে সেটা অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? এই যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে, তার মানে তুমি কোনো অবতল দর্পণের ফোকাসে যদি কোনো একটা আলোক উৎসকে রেখে দাও, তাহলে ওই আলোক উৎস থেকে আগত রশ্মিগুলো দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়, সমান্তরাল আলোক উৎসে পরিণত হয়, তাহলে আমি ফোকাস লাইট পাই। তাই জন্য অনেকটা হাই ইন্টেন্স লাইট পাই, লাইট গুলো চারিদিকে ছড়িয়ে পড়ে না, আমি একটা ইন্টেন্স লাইট একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর পাচ্ছি। তাই জন্য গাড়ির হেডলাইটে বা সার্চ লাইটে আমরা সবসময় অবতল দর্পণ ব্যবহার করব। দেখো কি লেখা আছে, পড়ো। বলছে মোটর গাড়ির হেডলাইট, টর্চ, এক্ষেত্রে আলোর উৎস অর্থাৎ সার্চ লাইট ইত্যাদিতে প্রতিফলক হিসাবে সর্বদাই একটি অবতল দর্পণ ব্যবহার করা হয়। এক্ষেত্রে আলোক উৎস অর্থাৎ বাল্বটিকে সর্বদা দর্পণের ফোকাসের মধ্যে রাখা হয়। বাল্ব থেকে নির্গত রশ্মি দর্পণে আপতিত হলে সর্বদা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয়, ফলে নির্গত আলোর তীব্রতা অনেক বেশি হয়, অনেক দূর পর্যন্ত অন্ধকার ভেদ করতে পারে। বাস এই তো পয়েন্টগুলো নোট ডাউন করে দিলাম, গল্প শেষ। এগুলো নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। বলছে চিকিৎসকেরা পরীক্ষাগারে, আচ্ছা, চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার কাজে কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন? চিকিৎসক, তোমার দন্ত চিকিৎসক যারা রয়েছে, তোমার দাঁতের ভেতরে কোথায় পোকা লেগেছে, পোকাটা তো অনেক ছোট হবে। এবার চিকিৎসক যদি অবতল দর্পণ ব্যবহার করে, আমরা জানি এই যে এইটা তোমাকে পড়িয়েছি, ইম্পর্টেন্ট দাগ দেওয়া আছে দেখো, বললাম না এটা খুব ইম্পর্টেন্ট। যখন ইউ ইজ ইকুয়াল টু, যখন বস্তু দূরত্ব পোল আর ফোকাসের মাঝে হবে, অর্থাৎ বস্তুকে যখন কোনো একটা অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝে যখন রাখা হয়, তখন কি হয়? ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, ইরেক্ট ইমেজ তৈরি হয়, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে যখন দন্ত চিকিৎসক
তোমার দাঁতের পোকাটাকে দেখার জন্য একটা অবতল দর্পণকে নিয়ে গেল এবং দাঁতটাকে ওই অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝে যখন রাখলো, তখন দাঁতের কোন, তাহলে স্বাভাবিক ওই দাঁতের পোকা লাগা জায়গাটা বস্তু হিসাবে কাজ করছে, তার ম্যাগনিফাইড অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, সোজা প্রতিবিম্ব অর্থাৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে দন্ত চিকিৎসক যিনি আছেন ওনার কিন্তু তোমার দাঁতটাকে পরীক্ষা নিরীক্ষা করতে কিন্তু সুবিধা হবে। তাই জন্য চিকিৎসকেরা সবসময় অবতল দর্পণ ব্যবহার করায়, অবতল দর্পণ ব্যবহার করে। বুঝতে পেরেছো? খুবই সহজ জিনিস, ঠিক আছে? তোমরা নিজেরা পড়ে একটু দেখে নেবে। বোঝা গেছে? নিজেরা একটু পড়ে দেখে নেবে, একটু পজ করে রাখছে, তুমি একটু পড়ে দেখে নাও। চলো এবারে নেক্সট যে কোশ্চেনটা আছে, বলছে তোমাদেরকে একটি দর্পণ দেওয়া হলো, হাত না দিয়ে স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল না অবতল না উত্তল? সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় আমরা জানি, সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়। সমতল দর্পণের ক্ষেত্রে সমশীর্ষ ও বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। যদি অবতল দর্পণ হয় এবং যদি তুমি তোমার মুখটাকে অবতল দর্পণের ফোকাস আর মেরুর মাঝখানে নিয়ে যাও, তাহলে তোমার মুখের একটা বড় প্রতিবিম্ব তৈরি হবে, ম্যাগনিফাইড ইমেজ তৈরি হবে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে, অর্থাৎ ইরেক্ট ইমেজ তৈরি হবে। তাহলে তোমার মুখের যদি বড় প্রতিবিম্ব তৈরি হয় তাহলে তুমি বুঝবে এটা উত্তল দর্পণ, সরি অবতল দর্পণ। তাহলে সমশীর্ষ বস্তুর চেয়ে বড় আকারে যদি তৈরি হয় তাহলে সেটা অবশ্যই দর্পণটি অবতল হবে। বোঝা গেছে? কারণ একটু আগে দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে তুমি যদি কোনো একটা বস্তুকে অবতল দর্পণের ফোকাস আর মেরুর মাঝখানে যদি বস্তুটাকে রাখো তাহলে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, ইরেক্ট আর ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয়। ফলে তুমি এটা বুঝতে পারবে যে এটা অবতল দর্পণ। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আছে যে দাড়ি কামানোর দর্পণ হিসাবে তুমি অবতল দর্পণ কেন ব্যবহার করছো, বা মেকআপ আর্টিস্টরা দর্পণ অবতল দর্পণ কেন ব্যবহার করেন? সেম কাজ, যে অবতল দর্পণকে যদি তোমার মুখের সামনে রাখা হয় বা তুমি তোমার মুখটাকে যদি অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝে যদি রাখো তাহলে তোমার মুখের একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, ফলে তোমার দাড়ি কাটতে বা মেকআপ করতে সুবিধা হবে। বোঝা গেছে? এবারে উত্তল দর্পণ আমরা জানি, এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বস্তুর থেকে ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়। তাই তো পড়লাম, যত বস্তুকে আমি দর্পণের কাছে নিয়ে যাচ্ছি তত বস্তুর আকার, তত প্রতিবিম্বের আকার তার আগের থেকে বাড়ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হচ্ছে। এই যে সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে ছোট হয়, বাস এই জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। চলো কেন হয় কি এগুলো পড়ে নিলাম। এবারে আসছি কোয়েশ্চেনে। কোয়েশ্চেন আমার করানোর ইচ্ছে, আচ্ছা করিয়ে দি। চলো কি আর রাখবে, কি মনে রাখবে তোমরা? চলো কি বলছে দেখো তো। বলছে একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, প্রতিফলন কোণ ও চ্যুতি কোণের মান নির্ণয় করো। তাহলে একটা সমতল দর্পণ ড্র করি, এটা নিজে করা উচিত। প্রত্যেকজন নিজে চেষ্টা করো, বিশ্বাস করো নিজে করতে পারবে, সাহস করে চেষ্টা তো করে দেখো। আগে দেখো একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি বের করতে হয় তাহলে আপতন বিন্দুতে আমাকে লম্ব ড্র করতে হবে। লম্ব ড্র করলাম, এটা হয়ে গেল আপতন কোণ। আর আপতন কোণের মানটা কত বলেছে? আপতন কোণের মান আমার 30 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। তাহলে অবশ্যই প্রতিফলন কোণের মানটাও আমার 30 ডিগ্রি হবে। তাহলে প্রতিফলন কোণ এটা যদি আর হয় তাহলে আমরা জানি প্রতিফলনের সূত্র অনুসারে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার কি বলছে? চ্যুতি কোণের মান নির্ণয় করো। যদি দর্পণ না থাকতো তাহলে আলোক রশ্মিটা এই দিক বরাবর ট্রাভেল করতো, দর্পণ আছে বলে আলোক রশ্মিটা এই দিক দিয়ে গেছে। তাহলে চ্যুতি কোণ কোনটা? চ্যুতি কোণ হচ্ছে এইটা, হচ্ছে চ্যুতি কোণ, মানে কত ডিগ্রি কোণে রশ্মিটা ঘুরে গেছে। এবার দেখো এটাও তো আমি 30 পেলাম এই মাত্র, এটাও তো আমি 30 ডিগ্রি পেয়েছি, তাহলে 30 প্লাস ডেল্টা, এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি দেখো 30 প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি।
তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 ইন্টু 30। আপতন কোণটা 30 ছিল বলে 2 ইন্টু 30 করলাম। আপতন কোণটা যদি আই হতো তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2i হতো। এটাই চ্যুতিকোণের রাশিমালা, এটাই সূত্র। চলো সূত্র হয়ে গেল এখান থেকে। ডেল্টার মানটা এখান থেকে বের করো, আর কি হবে। এখান থেকে যদি ডেল্টার মানটা যদি বের করতে চাও তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। খুব সহজ জিনিস। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, 50 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চকচকে অ্যালুমিনিয়ামের গোলকের বাইরের তলকে, এখানে আবার গোলকের বাইরের তলকে বলেছে, গোলকের বাইরের তলকে দর্পণ হিসাবে ব্যবহার করা হলো। দর্পণটির প্রকৃতি, দর্পণটির প্রকৃতি বি এর কোশ্চেন কি হবে, বাইরের তল যদি চকচকে হয় দর্পণটির প্রকৃতি অবশ্যই কনভেক্স হবে, কনভেক্স হবে বা উত্তল হবে। আচ্ছা, এতে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি ফোকাস দৈর্ঘ্য এফ ইজ ইকুয়াল টু কত হয়, r/2 হয়। বক্রতা ব্যাসার্ধ 50 বলে দিয়েছে, তাহলে 50/2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 25 সেন্টিমিটার। সিতে, সিতে কি বলেছে, দর্পণটির আলোক রশ্মিকে অপসারিত না অভিসারিত করবে? আমরা জানি উত্তল দর্পণ সবসময় প্রধান আলো, উত্তল দর্পণ সবসময় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ, আপতিত আলোক রশ্মি গুচ্ছকে অপসারিত করে, ফোকাস থেকে অপসৃত করে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপসারিত হবে, তাহলে অবশ্যই আমার কি হবে, অপসারিত হবে। বা ডাইভার্জ করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে x, দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। আচ্ছা, আমাকে অবতল দর্পণ বলে দিয়েছে, চলো অবতল দর্পণ ড্র করি। ড্র করলাম অবতল দর্পণ। এটা হচ্ছে ফোকাস। এবারে ফোকাস থেকে আচ্ছা ফোকাস দৈর্ঘ্যটা আমাকে f বলে দিয়েছে, ফোকাস দৈর্ঘ্যটাকে আমাকে f বলে দিয়েছে। এরপর এইখান ফোকাস থেকে দুগুণ দূরত্বে, মানে বস্তুকে রাখা হয়েছে ফোকাস থেকে দুগুণ দূরত্বে। এইখানে আছে অবজেক্ট আমার, এইখানে আছে আমার অবজেক্ট, এটা কত হচ্ছে 2f। তাহলে বস্তু দূরত্ব, আমরা সবসময় বস্তু দূরত্ব ক্যালকুলেট করি এইখান থেকে, আমরা সবসময় বস্তু দূরত্ব ক্যালকুলেট করি এইখান থেকে। তাহলে এখন এখানে u ইজ ইকুয়াল টু কত হয়েছে, এখানে u ইজ ইকুয়াল টু হয়েছে f প্লাস 2f, f প্লাস 2f ইজ ইকুয়াল টু কত হবে, 3f হবে। বোঝা গেছে? বলছে ফোকাস থেকে 2f দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে, তাহলে ফোকাস থেকে 2f দূরত্বে বস্তু আছে, তার মানে বস্তু দূরত্ব f প্লাস 2f ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3f। এবারে কি বলছে, ফোকাস থেকে 3x দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা ফোকাস দৈর্ঘ্যটা x বলেছিল না, কাজ করি, আচ্ছা x করে দি না, এটা x, এটা 2x, এটা হচ্ছে x, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x। বলছে ফোকাস থেকে 3 গুণ দূরত্বে, ফোকাস থেকে 3 গুণ দূরত্বে প্রতিবিম্ব পাওয়া গেছে।
ফোকাস থেকে 3 গুণ দূরত্বে প্রতিবিম্ব পাওয়া গেছে, তাহলে ইমেজ তৈরি হয়েছে এইখানে। আর ইমেজ ডিস্টেন্সটা কত হবে? ইমেজ ডিস্টেন্সটা আমার এটা হবে। তাহলে ইমেজ ডিস্টেন্স ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4x হয়ে যাবে। বলছে প্রতিবিম্বের বিবর্ধন কত? আমরা জানি বিবর্ধন m ইজ ইকুয়াল টু কি হয়? আমরা জানি বিবর্ধন m ইজ ইকুয়াল টু কি হয়? বিবর্ধন m ইজ ইকুয়াল টু হয় v বাই u মানে 4x বাই 3x ইজ ইকুয়াল টু 4/3, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুব সহজ জিনিস, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের, দেখো বলছে 20 সেমি বক্রতা ব্যাসার্ধের, তাহলে r ইজ ইকুয়াল টু আমাকে 20 সেমি বলে দিয়েছে, r ইজ ইকুয়াল টু 20 সেমি আমাকে বলে দিয়েছে। তাহলে এইখান থেকে ফোকাস দৈর্ঘ্য f ইজ ইকুয়াল টু r/2 ইজ ইকুয়াল টু 20/2 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার পাবো। কি বলছে? 20 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি গোলীয় দর্পণের অক্ষের উপর দর্পণ থেকে 30 সেমি দূরে, দর্পণ থেকে 30 সেমি দূরে 5 সেমি উচ্চতার একটি বস্তু রাখা হলো। তাহলে বস্তু দূরত্ব u ইজ ইকুয়াল টু কত বলেছে? 30 সেমি। বস্তুর উচ্চতা হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু কত বলেছে? 5 সেমি। আমি যখন অঙ্কটা পড়ছি তখন আমি অঙ্কটা কিন্তু পুরোপুরি পড়ছি না, আমি একটা ডেটা পেলাম, আমি এখান থেকে আর পেয়েছি, আর এর মান 20 সেমি বসিয়েছি। আর পেয়ে গেলে অটোমেটিক আমি এফ পাবো, কারণ আমি জানি এফ ইজ ইকুয়াল টু r/2, চুপচাপ 10 সেমি লিখে দিয়েছি। আমি পড়ে দেখলাম যে 30 সেমি দূরে 5 সেমি উচ্চতার একটি বস্তু রাখা হয়েছে, তাহলে বস্তু দূরত্ব u 30 সেমি দেওয়া আছে, লিখে দিয়েছি। বস্তুর উচ্চতা ho ইজ ইকুয়াল টু 5 সেমি বলা আছে, লিখে দিয়েছি। যদি 15 সেমি দূরে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, বলছে প্রতিবিম্ব দূরত্ব v ইজ ইকুয়াল টু, যদি বলছে 15 সেমি দূরে যদি তৈরি হয়, তাহলে বলছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য, দর্পণটির ফোকাস দৈর্ঘ্য তো বের করে বসে আছি আমি, অলরেডি বের করা হয়ে গেছে। প্রতিবিম্বের আকার নির্ণয় করো, তাহলে আমাকে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু জানতে চেয়েছে। আমি জানি, দেখো আমার ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এইচও দেওয়া আছে, এইচআই বের করতে হবে। আমরা জানি ম্যাগনিফিকেশন এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু ভি বাই ইউ হয়। হাইট অফ ইমেজ আমি জানি না, হাইট অফ অবজেক্ট 5 বলে দিয়েছে, ভিটা 15 বলেছে, ইউটা 30 বলেছে, তাহলে এটা হয়ে গেল হাফ। তাহলে HI ইজ ইকুয়াল টু 5/2 ইজ ইকুয়াল টু 2.5, আর যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে সেন্টিমিটার, তাহলে HI ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2.5 সেন্টিমিটার। অ্যান্সার। বাস, গল্প শেষ। চলো তাহলে আলোর প্রতিফলন এখানেই শেষ হলো। তাহলে বলো প্রতিফলন, শুধুমাত্র প্রতিফলন শেষ হয়েছে, প্রতিসরণ বাকি আছে, বিচ্ছুরণ বাকি আছে, বিক্ষেপণ বাকি আছে। তাহলে প্রতিফলনের লেকচারটা মোটামুটি আমি শেষ করতে পারলাম। আমাকে জানিও কিন্তু প্রতিফলনের লেকচারটা কেমন লাগলো। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি বেস্ট পড়ানোর, শুধুমাত্র আমি নাম্বার পাওয়ানোর জন্য কিন্তু পড়াইনি, তোমাদের কনসেপ্ট বিল্ড করা ছিল আমার উদ্দেশ্য, তাই জন্য লেকচারটা এতটা বড় হয়ে গেল। আমি আমার তরফ থেকে বেস্ট দিয়েছি। পরীক্ষায় যদি তোমাকে তোমার বেস্ট দিতে হয় তাহলে কিন্তু বারবার ধরে বলছি রিভিশন করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, এর পরের ভিডিওতে আমরা আলোর প্রতিসরণ শুরু করব। আজকের মতো এখানেই বাই।